আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় কে কোথায় গুপ্ত। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। কে কোথায় গুপ্ত, এই আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে রাজনীতিতে। আমরা সম্প্রতি দেখলাম যে এই ঘটনা নিয়ে চট্টগ্রামের সরকারি সিটি কলেজে একটি উত্তপ্ত ঘটনা, বৈশাখের উত্তাপ রাজনীতিতেও ছড়িয়ে পড়ছে। আমি আলোচনায় যাবার আগে আমি গতকালকের যে বিষয়টি আছে সে বিষয় নিয়ে আমি দুই পক্ষেরই বক্তব্যটা একটু তুলে ধরতে চাই। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির হুঁশিয়ারি দিয়ে বলেন, একবার গুপ্ত বলাতেই যাদের এত জ্বালা ধরেছে এখন থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের হাজার হাজার বার গুপ্ত বলা হবে। তিনি জানিয়ে দেন, সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে ছাত্রদল চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলবে। এবার আবার সংবাদ সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম দাবি করেছেন, ছাত্রদল জুলাই বিপ্লবের চেতনাকে অন্তরে ধারণ করে না বলেই বিপ্লবের স্মৃতি সম্বলিত গ্রাফিতি মুছে ফেলে সেখানে আপত্তিকর ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করছে। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার এক বিবৃতিতে অভিযোগ করেছেন, ছাত্রদল নামধারী একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। গুপ্ত সুপ্ত এসব নিয়ে অনেক কথা আমরা শুনি। কামাল ভাইয়ের কাছ থেকে শুনতে চাই বাকিটা, আসলে কে কোথায় গুপ্ত। জি, ধন্যবাদ। আপাতত গত কিছুদিন থেকে গুপ্ত একটা গালি, একসময় বাংলা শব্দ লুপ্ত, সুপ্ত, তো এগুলো চলেছে। গত কিছুদিন থেকে গুপ্ত শব্দটা এসেছে মূলত ভিত্তিটা আর একটু আগের। সেখানে ছাত্রলীগ অত্যন্ত সম্পৃক্ত, ছাত্র শিবির অত্যন্ত সম্পৃক্ত। ভিত্তিটা ওখানে যে কে আসলে শিবির করতো কিন্তু ছিল ছাত্রলীগে, অথবা ছাত্রলীগ করে কিন্তু তার কানেকশন শিবিরের সাথে, এইভাবে এসেছে কথাগুলো। একটা পর্যায়ে নির্বাচনের আগে আপনার বোধহয় মনে থাকার কথা, বিএনপির যিনি চেয়ারম্যান তিনি একটা মিটিংয়ে শাসন করতে গিয়ে বলেছিলেন যে কথা শুনবে না তাকে কিন্তু গুপ্ত বলা হবে। জি, ধমক দিয়ে বলেছিলেন। তো এরকম করে আস্তে আস্তে শব্দটা এখন খুবই আলোচিত। তো এখানে একটা বিষয় আরও পেছনের দিকে যদি আমরা যাই, আমি আমার পেশাগত অভিজ্ঞতা থেকে দেখেছি, দু একটা নাম উল্লেখ না করলেই নয়। সংসদে একবার প্রশ্ন উঠেছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারকে লক্ষ্য করে। জবাবটা সালাউদ্দিন কাদের চৌধুরী দেন নাই, দিয়েছিলেন ওনার ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। প্রশ্ন ছিল যে আপনার ফুফাতো ভাই মামাতো ভাই তারা তা আওয়ামী লীগ করে, অর্থাৎ ওখানে সাবের হোসেন চৌধুরী সহ একরামুল করিম চৌধুরী সহ এরকম কয়েকটা নাম এসেছিল। তো গিয়াসউদ্দিন কাদের চৌধুরী খুব সংক্ষেপে জবাব দিয়েছিলেন যে তারা ওখানে আপাতত ডেপুটেশনে আছে, যে তারা আওয়ামী লীগে ডেপুটেশনে আছে। তো গুপ্তের আরেকটা উদাহরণ দেই, ইংরেজি শব্দ দিয়ে বলেছেন ডেপুটেশন। আপনার বোধহয় মনে থাকার কথা ব্যারিস্টার শাহজাহান ওমর, যাকে হেডম সাহেব বলে, তো তিনি কেন বিএনপিতে এলেন এটার একটা ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমি আসলে মনে প্রাণে আওয়ামী লীগই করি, এটা আমুবাই জানে। তো আমুবাই আমারও বলল তুমি আওয়ামী লীগে না থেকে বিএনপির ওখানে গোপনে থেকে যাও। তো এখন ঘটনাচক্রে আর গোপনীয়তা ভেঙে আমি আওয়ামী লীগে চলে আসলাম। অর্থাৎ তাদের কাছে ওই যে গুপ্ত, সেটা এক ধরনের গুপ্ত, ওইটা কিন্তু আবার সম্মানের। তো তখনও তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ করতে কিন্তু আবার হেডম লাগে, সবাই সেটা পারে না। তো এখন এই গুপ্তের সাথে যখন হেডম যুক্ত, অর্থাৎ কার কোথায় সুবিধা হয়, কখন সুবিধা হয়, তো এরকম গুপ্তের যে ধারাবাহিকতা চলছে, এখন তো আমরা উদ্বিগ্ন হতে পারি। বিএনপি যাদেরকে গুপ্ত বলছে, গালমন্দ করছে, বিএনপির মধ্যে এই মুহূর্তে কি পরিমাণ গুপ্ত আছে সুপ্ত অবস্থায়। আওয়ামী লীগ পতনের পর আমরা আওয়ামী লীগের গুলো টের পেয়েছি, যেগুলো বঙ্গবন্ধুকে নিয়ে অনেক ছড়া বলতেন, চমৎকার বক্তব্য দিতেন, শেখ হাসিনাকে নিয়ে অনেক বন্দনা করতেন, অল্প সময়ের মধ্যে কিন্তু দেখা গেল তারা একদম বিপরীত। আপনি কি বিএনপিতেও গুপ্ত দেখছেন? অবশ্যই আশঙ্কা করছি, কারণ এরই মধ্যে জামাত থেকে কয়েকটা বিবৃতি খুব খেয়াল করবার মতো। একটু আগে আপনি যেই বিবৃতিটা পড়লেন, নামধারী, তার মানে তারা বিএনপিকে সেভ করে দিচ্ছে কিন্তু, যে বিএনপি নামধারী, অর্থাৎ বিএনপির কেউ করছে না, বিএনপি নামধারী কেউ করছে। আবার দেখেন আওয়ামী লীগের মধ্য সময়ে ওবায়দুল কাদেরের কয়েকটা যদি বক্তব্য খেয়াল করেন, উনি কাউয়া কাউয়া একটা শব্দ বলতেন, নিজেই বলতেন যে কাউয়া ভিড়েছে,
হাইব্রিড ভিড়েছে, অর্থাৎ গুপ্তর বিকল্প অথবা প্রতিশব্দ এগুলো ব্যবহার করতেন। তো তখন হয়তো মজা দিয়েছেন, চুলকানি দিয়েছেন, প্র্যাকটিক্যালি কিন্তু আমরা 5 আগস্টের পর বেড়েছে না ভেড়ানো হয়েছে? আগে সবাই তো ভেড়ান, এমনি এমনি তো আর কেউ এসে ঢুকে পড়েন না। ঢুকে পড়েন না, যেটা কিছুদিন আগে আমাদের বিএনপির মহাসচিবও চমৎকার করে বলেছেন, সেটা আবার বলেছেন আমাদেরকে উদ্দেশ্য করে, সাংবাদিকদের উদ্দেশ্য করে, যে আমরা যেন সবাই বিএনপি হয়ে না যাই, একটা পরামর্শ দিয়েছেন তিনি। তো তিনি বলেছেন তার নিজের ভাষায় যে আমরা যেন ওনাদের পকেটে না ঢুকি, যে কারণে আপনার প্রশ্নটা খুব প্রাসঙ্গিক, কি ভেড়ানো হয় নাকি ভিড়ে। তো যখন তিনি বলেছেন আমরা যেন ওনাদের পকেটে ঢুকে না যাই, এখানে কিন্তু প্রশ্ন থাকে একটা, উনিও যেন পকেটটা একটু সাবধানে রাখেন, ওই পকেটের জন্য কেউ ঢুকে না পড়ে। কেউ ঢুকে না পড়ে, অর্থাৎ দুই দিক থেকে একটা বিষয় আশয় আছে। তো এর মধ্য দিয়ে এখন গুপ্ত বর্তমানে যে কালচারে আমরা এসেছি, এখানে আমার পুরনো কথা মনে পড়ছে, আপনি নিশ্চয়ই এগুলো জানেন, বামদের আন্দোলনের দীর্ঘ ইতিহাস আছে। এই বামরা কিন্তু গুপ্ত রাজনীতি করতেন, কখনো কখনো নামও বদলে ফেলতেন। সেটা ছিল তখন তাদের একটা কৌশল, যদিও গুপ্ত শব্দটা ছিল না তখন। ব্রিটিশ আন্দোলনের সময় বেশিরভাগই তখন আমরা গুপ্ত রাজনীতি জি। দেখেছি। তো সেখানে সেটা তারা কৌশল বলতেন, ছদ্মাবরণ বলতেন। তো এখন যখন গুপ্ত শব্দটা মার্কেটিং এত বেশি হচ্ছে, গালি হিসাবে ব্যবহার হচ্ছে, এই কারণে আমি অরিড যে বর্তমান অথবা বিদ্যমান বিএনপিতেও কি পরিমাণ গুপ্ত আছে। কারণ বাংলাদেশে এমন একটা কালচার, যে শক্তি যদি মিনিমামও থাকে, সে আরেকটু শক্তিমান হওয়ার জন্য ক্ষমতাসীনের আশেপাশে ঘোরে। আপনি যেটা নিশ্চয়ই টের পান, রাস্তাঘাটে হাঁটতে গেলে গায়ে গায়ে ধাক্কা খেলেও এখন বিএনপি, বিএনপি ছাড়া কোনো লোক নাই। একটা সময় কিন্তু আমরা আওয়ামী লীগে তাই দেখতাম। জি। আওয়ামী লীগে তো লীগের অভাব ছিল না, হাতুড়ি লীগ, বৈঠা লীগ পর্যন্ত সব চলে লীগ। এসেছিল। তো বিএনপি তো এখন, আমার কাছে একটা হিসাব আছে, 40-41টা আমরা এগুলোকে বলতাম দোকান, জাতীয়তাবাদী এই দল, জাতীয়তাবাদী ওই দল। আওয়ামী লীগে এরকম প্রচুর গজিয়েছিল, প্রেস ক্লাব সারাদিন তারা দখলে রাখতো। নতুন নতুন দোকান খোলা হতো। খুলতে খুলতে টোকাই লীগ, হকার্স লীগ, নাটবল্টু লীগ, বৈঠা লীগ, কিচ্ছু বাদ থাকেনি আর। তো গত কিছুদিনে আমরা বিএনপির মধ্যে সতর্কতাও দেখছি এ বিষয়ে, সেটা অস্বীকার করার মতো নয়, সতর্কতা আছে। কিন্তু আবার যেভাবে গুপ্ত গুপ্ত মার্কেটিং হচ্ছে, এই মার্কেটিংয়ের মধ্য দিয়ে আসলে কার মার্কেটিং হয়ে যাচ্ছে, এই মার্কেট থেকে কে মনোপলি শেষ পর্যন্ত করবেন, কে কাকে ঠোকরটা দিবেন। কারণ ঠোকরের ইতিহাস 5 আগস্টে আছে, অথবা 5 আগস্ট পরবর্তীতে যেটা দৃশ্যমান। তো ভবিষ্যতে সেটা কোন পর্যায়ে যাবে, এই নিয়ে কিন্তু একটা উদ্বেগ থাকা অত্যন্ত স্বাভাবিক। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আমি আবহাওয়া রাজ্জাকের কাছে আসতে চাই। রাজ্জাক ভাই, কে কোথায় গুপ্ত, এটি নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা হচ্ছে। রাজনীতিতে গুপ্তর বিষয়টি আপনি কিভাবে দেখতে চান? দেখেন, গুপ্ত শব্দটা কিন্তু আমরা এইবার পাইলাম, বিশেষ করে শেখ হাসিনার পতনের পর। শিবির গুপ্ত জামাত, গুপ্ত লীগ ছিল, কিংবা লীগ গুপ্ত শিবির ছিল। এখান থেকে এই শব্দটা আমাদের কাছে আসছে। যদি ওই জায়গার থেকে ধরে থাকি, তাহলে সবাই যখন আন্দোলন করে তারা সরাইতে চায়, সরাইতে পারে নাই, ঠিক সেই মুহূর্তে এই গুপ্তদের কাজটা কিন্তু দেশের জন্য ভালো হয়েছে। গুপ্তের কাজ তো সবসময় খারাপ না, তাইলে এই যে গুপ্ত ছিল, শিবির ছিল লীগ গুপ্ত আকারে, অথবা লীগ ছিল শিবির, ফাইনালি তাদের পরিচয় পাওয়া গেছে ইয়ের পরে, তার পতন হওয়ার পর সে যখন পালা গেল, তখন বলা হইলো ও শিবির ছিল, ও লীগ ছিল ইত্যাদি। কিন্তু ওই মুহূর্তে কাজটা ভালো হয়েছে। যদি কেউ বলে কাজটা ভালো হয়নি, তাদেরকে অফিসিয়ালি বলতে হবে। তাহলে এই দায় সরকারকেও নিতে হবে, যে সেদিনের সেই গুপ্তদের কাজটা কি খারাপ ছিল কিনা। সেদিনের সেই গুপ্তের কাজগুলো শুধুই আওয়ামী লীগের জন্য খারাপ ছিল। সেদিনের সেই গুপ্তের কাজগুলো আওয়ামী লীগের কাছে ছিল মব। আজকের সরকার সেই 5ই আগস্টের ঘটনাটাকে কি মব বলতে পারবে? যদি মব বলেন, তাহলে তো সেই মবের কৌশল বা মবের যে ফসল, সেটা তো আজকে আমরা নিছি। তাহলে শেখ হাসিনার কাছে যেটা মব বা গুপ্তের কৌশল, সেটা তো আজকে যারা বর্তমান সরকার বা বিরোধী দলে যারা আছেন, তাদের জন্য পজিটিভ দিক হয়েছে। সুতরাং আপনাদের ওই গুপ্ত আপনাদের জন্য ভালো ছিল বা মঙ্গল ছিল। এটা গেল গুপ্তের একটা দিক বললাম। এরপরে গুপ্ততে আসেন। তাহলে গুপ্ত বিএনপির ভিতরে জামাত থাকতে পারে, জামাতের ভিতরে গুপ্ত বিএনপি থাকতে পারে, আর তারপরে ছাত্র কি এনসিবির মধ্যে গুপ্ত থাকতে পারে। তাহলে এই যে গুপ্ত, আপনি ওই 5ই আগস্টের গুপ্তের থেকে যদি শিক্ষা নেন, আপনাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব ওই গুপ্তগুলোকে খুঁজে বের করা। আপনার দলের ভিতরে যদি গুপ্ত থাকে,
যেমন ভাই বললেন যে বিএনপির ভিতরে গুপ্ত আছে, আরও অনেকে বলে গুপ্ত আছে। তো গুপ্ত যদি থেকে থাকে বাইর করাটা নৈতিক দায়িত্ব কিন্তু আপনার। 5ই আগস্ট আপনার মাথায় রাখতে হবে, তারা তো গুপ্তরাই করেছিল। তো সুতরাং আপনার এখান থেকে আপনার মনোযোগ দিতে হবে, এবং নিজ দলের গুপ্ত যদি আপনি বের করতে না পারেন, আপনি রাষ্ট্র চালাবেন কেমনে? আপনি এডমিট করতেছেন গুপ্ত আছে, আর গুপ্ত যদি বাইর করতে না পারেন তাহলে কথাটা কি ভেগ টার্ম কিনা? আবার বলা হয়েছে, ভাই একটু আগে বললেন, একজন বলছেন যে কথা শুনবে না সে গুপ্ত। এটা কি আতঙ্কের রাজনীতি কিনা, যে আমি যা বলবো তা যদি না শোনো তাইলে আইডেন্টিফাই করা হবে অ্যাজ গুপ্ত? সেই ভয় থেকেও তো এটা কথা শুনতে বাধ্য করা কিনা, বা পার্টির কাজের ভিতরে মনোযোগ করতে বাধ্য করা কিনা। আবার যদি উল্টা দিকটা আসেন, দলবদল 40 বছর রাজনীতি করার পর যখন আখতারুজ্জামান চলে গেল জামাতে, তাইলে কি সে এতদিন বিএনপির ভিতরে গুপ্ত জামাত ছিল? কর্নেল অলি সাহেব চলে গেলেন জামাতে, ওনারা কি তাহলে গুপ্ত জামাত ছিলেন বিএনপির মধ্যে? মানে আপনি প্রশ্নগুলো, মানে আমি কী করবো, এটা তো সমাধান দরকার। আবার যিনি দলবদল নিজের দলকে ছেড়ে দিয়ে বিএনপিতে নির্বাচন করলেন আইসা, তাহলে ওই যে দলটা বানায় রাখছিলেন ওইটা কি গুপ্ত বিএনপি? অনেক প্রশ্ন কিন্তু আসে। জি। সুতরাং এই যে গুপ্ত, এই টার্মটা আপনাদেরকে সরায় ফেলতে হবে, নাহলে আপনাদের জন্য আতঙ্কের কারণ। আজকে যারা ক্ষমতায় আছেন তারা হয়তো ভাবতেছেন গুপ্ত বিষয়টা কিছু আসে যায় না, কিন্তু এই 5ই আগস্ট যদি ধরে রাখেন, আমি কিন্তু গুপ্তটা আমার কাছে খুব বেশি সিরিয়াস কিছু মনে হয় না, কিন্তু আমার কাছে এটা যদি রাজনৈতিক বুলি স্রেফ হয় ভিন্ন কথা। কিন্তু যেহেতু গুপ্ত দিয়ে সরকার পতন হয়েছে, সুতরাং আপনাদেরকে মাথায় রাখতে হবে, গুপ্তর ব্যাপারে তাহলে সজাগ থাকতে হবে। আর আপনারা বারবার গুপ্তর কথা বলবেন কিন্তু গুপ্ত উদ্ধার করতে পারবেন না, তাহলে কি হইল? আর এই গুপ্ত কে কোথায় আছে সবচেয়ে বেস্ট জানে রাষ্ট্রের যারা গোয়েন্দা বিভাগে কাজ করে। তো গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেন, নিজ নিজ দল গুপ্ত মুক্ত করেন, মানে গুপ্ত মুক্ত করেন। আর যদি মনে করেন যে না এটা শুধুই রাজনৈতিক বুলি, ভিন্ন কথা। আর যদি শুধু রাজনৈতিক বুলি হয় তাহলে এটা দুঃখজনক, মানে আমাদের রাজনীতি খুব হালকা হয়ে যাচ্ছে, কি সমস্ত শব্দ প্রয়োগ করে আমরা রাজনীতি করতেছি। আর নাহলে আপনি গুপ্ত খুঁজে বের করেন, না 5ই আগস্টের যে ঝুঁকি সেটা আপনার মাথার ভিতরে রাখতে হবে, নাকি এটা শুধুই ভয়ের রাজনীতি, যে কথা শুনবা না সে গুপ্ত হিসাবে আইডেন্টিফাইড হবা। আমার কাছে এটাও মনে হইতে পারে আতঙ্কের রাজনীতি। আমরা কিন্তু এই নির্বাচনের পর যদি ধরেন আমরা গণতান্ত্রিক সরকার ফেরত পাইছি, কিন্তু গণতান্ত্রিক সরকার পাওয়ার পর আমরা কি সবাই একেবারেই আতঙ্কমুক্ত আছি? আমরা নানানজনে নানানভাবে চিন্তিত আছি। কেন? এই যে মব, সেই মব কিন্তু এখনও বন্ধ হয় নাই। সেই মব সম্প্রতি দেখেন 7টা গলাকাটা, মানে 7টা হত্যা, এই যে নওগাঁ আর কক্সবাজার। এগুলো কি? আপনি পীর সাহেবকে পিটিয়ে মাইরা ফেলান, ইউনূস সাহেব মব শুরু করছেন, কথিত, মানে কথিত না, সবাই এটি আমরা বলছি যে মবের মানে সাম্রাজ্য উনি কায়েম করছেন। আমি তর্কের খাতিরে একমত হইলাম। তাহলে ওনার সময় যে মবগুলা হইছে, তারপর ওনার মবের সময় ডেড বডি কবর থেকে তুলে পুড়ে ফেলছে, আবার পত্রিকা অফিসে হামলা হয়েছে, এই সবই মব। মবের কোনো বিধান আছে নাকি যে আপনি শুধু স্টেটমেন্ট দিয়ে বসে থাকবেন যে আগের সরকারের সময় এমন অনেক মানে অপরিহার্য অপরাধ হয়েছে, মানে যেই অপরাধ ক্ষমার অযোগ্য, এই বিবৃতি দিয়ে আপনি ছেড়ে দেবেন? কোথায় আছে? আপনি তো মবের বিচার করতে পারেন যে কোনো সময়। ওই সময় কবর খুঁড়ে কারা লাশ তুইলা পুড়ছিল, সেই বিচারে বাধা কোথায়? সেই আসামি গ্রেফতারই বা বাধা কোথায়? আপনি করছেন না তো। পত্রিকা অফিস হামলা করলো, সেই গ্রেফতার কোথায়? ডেড বডি এই পীর সাহেবের পিটিয়ে মারলো, সেটা কোথায়? আমরা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে বিভিন্ন কথা শুনি পার্লামেন্টের ভিতরে, যে বিষয় নিয়ে আমরা সবচেয়ে কম কথা শুনি সেগুলো হলো এইগুলা। এগুলা কি গুপ্ত? এই ঘটনাগুলো যারা ঘটাইতেছে তারা কি গুপ্ত? নাহলে সেই আলাপটা হচ্ছে না কেন? আপনি দেখেন তো পার্লামেন্টে এই আলাপগুলো হচ্ছে কিনা, যেগুলো আমি বললাম যে কবর থেকে লাশ পুড়লো, তুইলের লাশ পুড়লো, তাদের গ্রেফতার করা হয় না কেন? এটার তো কোনো তামাদি নাই, যে কেউ বিচার করতে পারবে। পীর সাহেবের পিটাই মেরে ফেললো, আলাপ হচ্ছে কি না? তা আপনি সেই আলাপটা হবে না। রাষ্ট্রের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা সাধারণ লোকের জন্য, দেশের আভ্যন্তরীণ সার্বভৌমত্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আভ্যন্তরীণ সার্বভৌমত্ব 2 ধরনের, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল।
ইন্টারনাল সার্বভৌমত্ব কোনটা? আভ্যন্তরীণ। সেটা আমার স্বাধীন চলাফেরা, আমার জানমালের নিরাপত্তা, আমাকে পোড়ায় মারবে না, আমাকে পিটাইয়া মারবে না, এগুলো হলো আভ্যন্তরীণ নিরাপত্তা। সেই বিষয়ে কোনো আলাপ হচ্ছে না। আপনি পেট্রোল পাম্পে তেল নিতে গিয়েও মারামারি, সেটাও কিন্তু আপনি হইতে পারবে না। অথচ আমরা দেখলাম সবাই খতিয়ান একটা দিয়ে দিতেছে কি, যে আমরা গত 15 দিনে বা 1 মাসে এই পাম্পে এত লিটার তেল দিছি, ওই পাম্পে এত। এটা দিয়ে আমি কি করব? আপনি 2 লক্ষ লিটার না 2 কোটি লিটার তেল দিছেন। মানে আপনার বক্তব্যে মনে হচ্ছে তেল দিছি মানে শর্ট পড়ার কথা না। শর্ট কেন তাইলে? তাহলে আপনি যে তেল দিচ্ছেন সেটা সঠিক না ব্যাঠিক? আর যদি আপনার সঠিক হয় তাহলে তেল কি পাচার হয় কিনা? আপনি এই খতিয়ান দিলে তো কাজ হবে না। আমি তো আমার অভাবই দেখতেছি, তাহলে এখানেও কি গুপ্তরা কাজ করে? সেই গুপ্তদেরকে খুঁজে বের করেন। এই গুপ্তরাই কি তেলের শর্টেজ তৈরি করতেছে? কারণ আপনি তো আমার খতিয়ান দিচ্ছেন যে এই পাম্পে আমি এত লিটার তেল দিছি, দেখছেন না? যে আপনার এই খতিয়ান দিয়ে আমার কি হবে? আমার এই খতিয়ান দিয়ে কোনো লাভ নাই। আমি তেল পাচ্ছি না, আমি লাইনে দাঁড়াচ্ছি, এখানেও কি গুপ্ত? তো আপনি যে শুধু গুপ্তের কথা বলেন আর সেই গুপ্ত ধরতে না পারেন, আপনার তেলের সংকট না, যে আপনার খতিয়ান দিয়ে তো আমার কিছু হবে না। আপনি 5 কোটি লিটার তেল দিচ্ছেন একটা পাম্পে, লাইনের পর লাইন, তাহলে তেলটা যায় কোথায়? কোনটা কারেক্ট? আপনার ইনফরমেশন কারেক্ট না? যাওয়ার পর সেই তেল চলে যায়, গুপ্তরা নিয়ে যায়। এই যে গুপ্ত শব্দ আজকে আবিষ্কার করছেন, সেই গুপ্তের সমাধান সরকারকেই দিতে হবে, বিরোধী দলকে দিতে হবে। সোজা বাংলায় যদি বলি, এটার জন্য টোটাল সংসদের দায়িত্ব আছে। জি, আপনার কাছে আমি আবারও আসবো। আমি মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতে চাই। মোস্তফা ভাই, সংসদে কথা হচ্ছে না বা সেরকম একটি শুনছিলাম যে সংসদে কথা বলতে হবে এই বিষয় নিয়ে। মানে সরকার এবং বিরোধী দল যে অবস্থা আমরা দেখছি, সেক্ষেত্রে আপনার বিরোধী দলের কি তারা কি যথাযথভাবে দায়িত্ব পালন করছে? তাদের যে জায়গাতে থেকে সরকারের উপরে চাপ প্রয়োগ করার কথা বা দাবি, সাধারণ মানুষের দাবি নিয়ে যে কথা বলার কথা, সেইগুলো কি তারা আসলে ঠিক মতো করছে? জি, ধন্যবাদ। আপনার প্রশ্নটা চমৎকার। 2 মাসের সরকার বলা হয়, যে সরকারটার 2 মাস গেছে মাত্র, বিরোধী দলটারও 2 মাস গেছে, আয়ু সমান। তো সেই ক্ষেত্রে আমরা দীর্ঘদিন, অর্থাৎ বিগত 3টা সংসদে যেই বিরোধী দল দেখে অভ্যস্ত, এরই মধ্যে বর্তমান বিরোধী দলের ভূমিকা ওইটার চেয়ে একটু তফাৎ আছে, বেশ তফাৎ আছে। কারণ আগে আমরা বিরোধী দল দেখে 2 কিসিমের বিরোধী দল দেখে অভ্যস্ত। একটা হচ্ছে যে সব কিছুতে মানি না, কি মানি না ওইটা আবার জানি না, জি, মানি না এটা বলতে হবে। আর আরেকটা ছিল যেটা গত 3 মেয়াদে ছিল, আওয়ামী লীগের 3 মেয়াদে, যে তাদের কাজে ছিল যে সরকার কিছু একটা বলা মাত্র সেটা সমর্থন করা, টেবিল কিলানো। এতে করে ওই সরকারটিকে যে এখন ফ্যাসিস্ট বলে গালমন্দ শুনতে হচ্ছে, তাকে ফ্যাসিস্ট করে গড়ে তোলার একটা বিশাল অবদান কিন্তু ওই বিরোধী দলের। তো এবারের বিরোধী দল বিরোধিতা করছে, যথেষ্ট করছে, চেষ্টা করছে, এবং তাদের হোমওয়ার্কও ভালোই মনে হচ্ছে। তো সেটাকে যদি কেউ ডিস্টার্ব হিসাবে নিতে পারে, অথবা যদি এভাবে নেয় যে তারা তো মূলত একটু চাপ প্রয়োগ করছে, এই চাপটাও কিন্তু পজিটিভ। কোনো সরকার যেন ফ্যাসিস্ট না হয়, কোনো সরকার যেন স্বৈরাচারী হয়ে না ওঠে, সেই দিক থেকে বিরোধী দলের যে ভূমিকা ইতিবাচক বলা যাবে। কিন্তু সংকটটা কাটছে না কেন? যে কথাগুলো রাজ্যকেই ভাই তুললেন বা আমরা সবাই প্রতিদিনই মূল সংবাদে বিষয়ে দেখছি যাচ্ছি না যে আমরা। সংকট, সরকার বলছে যে কৃত্রিমভাবে সংকটটা সৃষ্টি করা হচ্ছে। সেই কৃত্রিমভাবে আসলে কারা সংকট সৃষ্টি ওই করছে? কৃত্রিমতা তো এক ধরনের গুপ্ত কাজ। যখন আপনি শনাক্তই করে ফেলেছেন যে কৃত্রিমতা আছে এখানে, অর্থাৎ গোপন কারবার আছে, সরকার যেহেতু বলছে যে এটা কৃত্রিম সংকট, তাহলে আপনি এতটুকু বলেই খালাস হয়ে গেলেন না? আপনার দায়িত্ব আছে এখানে। তো আমরা যারা সাধারণ মানুষ দাবি করে নিজেদেরকে গোয়েন্দা না, আমরা কিন্তু আমরা তো সাদা চোখে সেলুনে পেট্রোল পাই, কসমেটিক্স দোকানে ডিজেল পাওয়া যায়, তার মানে ওখানে গোপন কারবার আছে, গুপ্ত কেউ আছে। এরা গোয়াল কারা? ঘরে পাওয়া যায় পেট্রোল। জি, গোয়াল ঘরে পাওয়া যায়, কোথায় যেন কবরস্থান খুঁড়েও পাওয়া গেছে। তার মানে গোপন কারবার আছে, এটাই গুপ্ত। তাহলে গুপ্তের বিষয়ে একটা ফয়সালা অবশ্যই আসা উচিত। রাজ্জাকি ভাই সঠিক বলেছেন। 5 আগস্টের গুপ্ত সেটা কি গর্বের গুপ্ত নাকি গালমন্দের গুপ্ত? তো গুপ্তরা বিজয় হয়েছে, এটা তো সত্য। এখন আপনার ফয়সালায় আসতে হবে যে যদি গুপ্ত আপনার পক্ষে থাকে, আপনি বেনিফিশিয়ারি হন, তখন গুপ্ত বলবেন না। আরেকটা শব্দ যেটা 5 আগস্টের পরপর খুব বেশি ব্যবহৃত হয়, মব। আগে কিন্তু এই শব্দটা ছিল না। এটাকে কেউ বলতো একটু বিপ্লব করলাম, কেউ বলতো একটু বিদ্রোহ করলাম, কেউ বললো একটু প্রতিবাদ করলাম। সেটা এখন আরও ছোট করে নিয়ে আসা হয়েছে মব। তো বাংলাদেশে মব যদি শুধু 5 আগস্টের আগে পরের ঘটনাগুলোকে মব বলেন, সেটা কিন্তু খণ্ডিত হয়ে যাবে।
আংশিক হয়ে যাবে। এই ধরনের স্বভাবের বৈশিষ্ট্যের কাজ বাংলাদেশে দীর্ঘদিন থেকে চলে আসছে। যদি আপনি সাহসের সাথে ঘটিয়ে দিতে পারেন তাহলে আপনি বিজয়ী, আপনি বিপ্লবী। কিন্তু যদি সেটাতে রাজনৈতিক কোনো বর্ণ বিবর্ণ আসে, তখন দেখা যায় এটাকে আপনি মব হিসাবে আরোপ করে দিলেন। সেটারও অবশ্যই একটা ফয়সালায় আসা উচিত যে কোনটা মব আর কোনটা গুন্ডামি, কোনটা পান্ডামি, কোনটা আন্দোলন, কোনটা বিপ্লব, এগুলো বোধহয় পরিষ্কার হওয়ার সময় এসেছে। নইলে যখন আমার আপনার পছন্দ হবে না, তখন আপনি আমার কখনো বলবেন মব, কখনো বলবেন গুপ্ত। আবার যখন আমার কাজকর্ম আপনার পক্ষে যাবে, তখন আমারটা হবে যে সাহসী কাজ, বিপ্লবী কাজ, আমার থ্যাঙ্কস দিলেন। এগুলোর একটা ফয়সালায় অবশ্যই আসা উচিত। একদম যথার্থ রাজ্জাকে ভাই বলেছেন প্রসঙ্গ নিয়েই, যে তেল নিয়ে যে কাণ্ডকীর্তি ঘটছে, যে ওখানে কোনো গুপ্ত কারবার কারো আছে কিনা, যেহেতু সরকার কৃত্রিমতা শব্দটা ব্যবহার করছে, যে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা চলছে। তো সরকার যখন রোগ ধরে ফেলেছে, ওষুধ দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের। যেহেতু আমরা সাদা চোখে দেখছি, কৃত্রিমতা কিছু দেখছি, তো লেখা আছে পেট্রোল নাই, সাইনবোর্ড ঝুলিয়ে দিলেন, কিন্তু গোপনে আবার পেট্রোল পাম্প থেকেও কারবার হচ্ছে। আবার পেট্রোল পাম্পগুলোর আশেপাশে গলিতে বাইকার পরিচয়ে দিনভর ওরা অপেক্ষমান থাকে। তাদের মাধ্যমেই কিন্তু তেল সেই সেলুনে যায়, কসমেটিক্স দোকানে যায়। তার মানে ওখানে এই যে গুপ্তদের বিষয়ে একটা ফয়সালা অবশ্যই প্রত্যাশিত। জি, আপনার কাছে আমি আবার আসবো। আমি রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই পর্যায়ে। রাজ্জাকি ভাই, জামায়াত ইসলামের অবস্থানকে বা রাজনীতির যে এখন তারা যে অবস্থায় আছেন, সেইটাকে আপনি কিভাবে আসলে ব্যাখ্যা করবেন? না না, মানে আপনি কি পার্লামেন্টে না তার রাজনীতি সব জায়গায় পুরো তাদের রাজনৈতিক অবস্থানটাকে, যেমন ধরেন যদি তাদের পার্লামেন্টের কথা আমরা নিয়ে আসি, আমার দেখা মতে জামাত বরাবর একটা রেজিমেন্টেড দল বলতে পারেন। রেজিমেন্টের দল বলতে যেমন জামাত যখন কোনো মিটিং করে, রোকন টোকন যেভাবে দাওয়াত দেয় যে অমুক জায়গায় এই মিটিং বা এই সমাবেশ, ওরা কিন্তু গুনতে পারে কতজন আসবে, এবং কারণ এগুলো সব ফিক্সড গোনা। এবং সেখানে গিয়ে কিন্তু আপনি দেখবেন না যে অন্য গোত্রের লোক আছে, খুব একটা খুঁজে পাবেন না। কারণ আপনি ওই কে সিগারেট খায় সেটা অ্যালাউ করেন না, কে কোথায় ইয়ে করে অ্যালাউ করেন না, কে অ্যালকোহল খায় অ্যালাউ করেন না, কে বিড়ি খায়, বিভিন্ন বিষয় ওনাদের আছে। ফলে আপনি তো এটা একটা পুকুর বানাইতে পারেন যেখানে শুধু বোয়াল মাছের চাষ করছেন, কিন্তু আপনি যদি বড় দলের মতো দল বানাইতে চান তাহলে এটা সমুদ্র বানাইতে হবে। এইটার ভিতরে সাপ, ব্যাং, কুচিয়া বা বড় মাছ, ছোট মাছ সব রাখতে হবে। এটাই রাজনীতি। রাজনীতি তো একটা গোষ্ঠীর জন্য না যে শুধুমাত্র আপনারা নিজেরা কতজনে করবে। কিন্তু তারা অন্য কাউকে ঢোকালে তো তখন আবার সমালোচনা হয়, অন্য লোককে কেন ঢোকানো হচ্ছে। আমরা দেখলাম যে তারা অন্য ধর্মের যখন প্রার্থী দেওয়া হয় তখন বলা যায় তারা অন্য ধর্মের কেন। সেই জায়গাটা আমি আসতেছি। তার আপনি যদি ওইভাবে আসেন যে জামাতের রাজনীতিটা কেমন, এই যেটা বললাম যে আপনার সবাইকে অ্যাকোমোডেট করতে হবে, যেটা তারা পারতেছে না। এবং আমি যদি দীর্ঘ 55 বছরের কথা না বলি, 90 সালের গণ অভ্যুত্থানের পর থেকে যদি চলে আসি এখানে, যে তাইলে আমি দেখব যে এ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায়, তখন সোশ্যাল মিডিয়া না থাকলেও তখনকার প্রিন্টিং মিডিয়া অথবা ইলেকট্রনিক মিডিয়া বলতে রেডিও বা কি বলে যেটা ছিল, বিটিভি বলেন আর যাই বলেন, তারপরে লোকমুখে বিভিন্ন জনের কাছ থেকে আমরা যা শুনছি, পত্রিকান্তরে যার প্রকাশ পাইছে, এই সব কিছু যদি মিলাই, তাহলে আমরা এখন পর্যন্ত মিডিয়ার তরফ থেকে ট্রিটমেন্ট যদি ধরি, এমন কিছু পাই নাই যেখানে আপনার জামাতের রাজনীতিকে সমর্থন করা যায়। সমর্থন করার মতো আমরা কিছু পাই নাই। সবচেয়ে বেশি হাইলাইটেড হয়েছে নারী বিদ্বেষী বিষয়টাও আসছে। বাট এবং এইগুলা তারা যে খুব পরিষ্কার করতে পারছে তাও না। আর ব্যক্তিগতভাবে আমি যদি বলি, এই যে রাজনীতি তারা যেটা করতেছে, সেই রাজনীতি কখনোই সবার কাছে গ্রহণযোগ্য হবে না, কখনোই হবে না। কারণ আপনি ধর্মভিত্তিক রাজনীতি যদি করেন, ধর্ম শব্দটাই হইল বিভিন্ন গোষ্ঠীর জন্য আলাদা আলাদা। আপনি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, কিন্তু আজকে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় তাহলে কি হবে? সে কি শুধু ইসলাম ধর্ম দিয়ে মুসলমান শাসন করবে? হিন্দু যারা আছে তাদেরকে আপনি কি করবেন? তাহলে রাষ্ট্রের জন্যে আপনার একটা সবার কাছে গ্রহণযোগ্য বিধান লাগবে, যেই বিধানে কোনো ধর্মের কোশ্চেনটা আসবে না। কিন্তু তাদেরকে আপনি যখনই চিন্তা করবেন তখনই আপনি ধর্মের চিন্তা করবেন। আর এই ধর্মটা এক একজনের কাছে এক এক রকম। এক ইসলাম ধর্মই কিন্তু এক একজনের কাছে এক এক রকম। কেউ ইসলাম ধর্ম করে আল্লাহর সাথে দিদার লাভ করে, কেউ ইসলাম ধর্ম কইরা পরে তো অনেক খারাপ অপকর্মে অভিযুক্ত হয়, এই সব আছে।
অর্থাৎ রাষ্ট্রের বিধান মতো চলবে রাষ্ট্র, আর ধর্মের বিধান দিয়ে চলবে ধর্ম। সে কারণে আপনি বলতে পারেন ধর্মটা কিন্তু ইন্ডিভিজুয়াল, যার জন্য বলা হয় ধর্ম যার যার, আর রাষ্ট্রটা কিন্তু সবার। ধর্মটা যদি দেন তাহলে আপনি পুকুর, মানে আপনার সাম্রাজ্য আপনার এইখানে, আপনার পুকুরের ভিতরে শুধু আপনি আছেন। আর রাষ্ট্র হইল মহাসমুদ্র, এটার ভিতরে আপনার সব কিছু থাকবে। সুতরাং জামাত ইসলামের যে রাজনীতিটা আমি দেখে আসতেছি আজকে পর্যন্ত, আমার কাছে মনে হয় এটা সীমাবদ্ধ রাজনীতি, একটা গোষ্ঠীকেন্দ্রিক বা একটা ধর্মকেন্দ্রিক। এবং এই রাজনীতি যদি অ্যাকসেপ্টেবল করাইতে হয় মানুষের কাছে, তাহলে তাদেরকে চিন্তা করতে হবে কোন পদ্ধতিতে এটা সবার জন্য গ্রহণযোগ্য। এই যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্যান্য দল বলেন, তারা ভালো হোক মন্দ হোক, আমরা যাই বলি না কেন, তারা কিন্তু সবাইকে অ্যাকোমোডেট করতে পারে। আপনি সবাইকে যে অ্যাকোমোডেট করবেন, আপনি মুখে বললে হবে না, ইন অ্যাকশন আপনি অ্যাকোমোডেট করায় দেখান। তো এইটা হইলো এই জন্য। আর সেকেন্ড আসেন পার্লামেন্ট। জামাত ইসলাম আমি যদি আউটার মানে বাহ্যিকভাবে দেখে বলি, আচ্ছা আমার কাছে মনে হয় ঘুষ খাইতে দেখি নাই, কিংবা চাঁদাবাজি করতে দেখি নাই, যদিও তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। এটা যেন কী বলে, কি নেয়, হাদিয়া নেয়, জাকাত নেয়, আরও কী নেয়। কিন্তু আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে আমরা এইগুলা বাহ্যিকভাবে দেখি নাই, কিন্তু আজকে যখন পার্লামেন্টে তারা গেল, পার্লামেন্টে কিন্তু হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, জামাত আমি বলতেছি যে রেজিমেন্টেড ক্লিন মনে হয় আউটারলি। কিন্তু আপনি যখন পার্লামেন্টে আমি পারফরমেন্স দেখতেছি, ওদের কাছে অনেক মেধাবী লোকও আছে আমি শুনি, কিন্তু আমি পারফরমেন্সটা খুব ভালো দেখতে পাচ্ছি না। যেমন ধরেন আমি দেখতেছি একজন চৌকস লোক বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, সে যেভাবে রোলটা প্লে করতেছে খুব বোল্ডলি, আপনি দেখেন জামাতের কাছ থেকে আমরা এরকম কোনো বোল্ড শব্দ পাচ্ছি না। আপনি যদি বলেন সালাউদ্দিন সাহেবের সংবিধানের ব্যাখ্যা দেয়, আপনারা পইরা আসেন, পইরা আসলে পারলে এভাবে বোল্ডলি কাউন্টার দেন। মানে আমরা যেটা আশা করছিলাম যে খুব বোল্ডলি তারা বলবে, সেই বোল্ডনেসটা আমি দেখতেছি না। কেউ কেউ বলছেন যে সরকারি দলের যে সালাউদ্দিন সাহেবরই মোকাবেলার করার ক্ষমতা বিরোধী দলের নাই। আমরা ইনফ্যাক্ট তাই দেখতেছি, মনে হয় যে সব কিছু ম্লান হয়ে গেছে। এটা আমি ছোট করছি না, সালাউদ্দিন সাহেবকে অনেক বড় করছি না, ওদেরকেও ছোট করছি না, কিন্তু পার্লামেন্টে যে প্রাণবন্ত হবে সেই প্রাণবন্ত জিনিসটা আমি দেখতেছি না। এখানেও মনে হয় তাদের কিছু ঘাটতি আছে। আমার কাছে মনে হয় এই দিকটাও তাদের ডেভেলপ করা দরকার। তার সাথে সাথে চিন্তা করা দরকার যে তার দলের গ্রহণযোগ্যতা কিভাবে বাড়াবে, কারণ রিলিজিয়ান ইজ ফর ইন্ডিভিজুয়াল, স্টেট ইজ ফর অল। সুতরাং আপনার দলকে আপনার সবার কাছে গ্রহণযোগ্য করতে হইলে কিভাবে করবেন, আমার দৃষ্টিকোণ থেকে আমি সেটা দীর্ঘদিনে আমি দেখি নাই যে সবাই তাকে গ্রহণ করবে, এরকম কোনো অবস্থানে তারা নেই। জি, আমি আবারও আসছি আলোচনা, একটা বিরতিতে যেতে হচ্ছে আমাকে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু-হানা রাজাকি। আমি মোস্তফা কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই, আলোচনার যে বিষয়টি নিয়ে আলোচনা যেতে চাই। উপজেলা পর্যায়ে সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ করার ঘোষণা আসার পর ঢাকা শহরের এমপিদের জন্য একই ধরনের ব্যবস্থা কোথায় হবে সেই প্রশ্ন তুলেছেন ঢাকা ১২ আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম মিলন। মানে ঢাকায় কোথায় হবে সেটি তিনি প্রশ্ন তুলেছেন। বিষয়টি এত দুঃখজনক, আরও বেশি দুঃখজনক এই বিষয়বস্তুটি সংসদে উত্থাপন হয়েছে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর মাধ্যমে, যারা দীর্ঘদিন বলেছে এবং মানুষও সেটা কিন্তু খুব গ্রাহ্য করেছে যে এমপিদের পুরো নাম হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। তারা থাকবেন সংসদে, থাকবেন অর্থ ঘুমাবেন তা নয়, সংসদীয় কাজকর্ম নিয়ে আইন সংস্কার করবেন, আইন তৈরি করবেন, দেশের প্রশাসন যন্ত্র ঠিকভাবে চলছে কিনা, কোন প্রক্রিয়া চললে আরও ভালো হয়, তারা এগুলো নিয়ে কাজ করবেন। তারা রাস্তাঘাট নিয়ে থাকবেন না, ইট রড বালো সিমেন্টের কারবার নিয়ে তারা থাকবেন না। এই কথাগুলো কিন্তু মানুষ খুব খেয়েছে, আসলে যৌক্তিকতা আছে। তাহলে তথাকথিত ওই ডেভেলপমেন্ট ওয়ার্ক অর্থাৎ ইট রড সিমেন্টের কারবার কারা করবেন? স্থানীয় সরকার, উপজেলা চেয়ারম্যান করবেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করবেন, মেয়র করবেন। দেখা গেল এনসিপির একজন নেতা, যারা ওইটার প্রবক্তার মতো বলা চলে, যে তারা সংসদে নিয়ে একটা চাপও তৈরি করবেন এরকম একটা প্রত্যাশা ছিল, ওখানে তারা চেয়ে বসতেন কি যে তারা এলাকায় একটা অফিস চান, সোজা বাংলা কথা সেটা। তো ঢাকার যিনি আছেন তিনিও তো চাইবেন, এটাই তো স্বাভাবিক। তো চাওয়া তো কাছাকাছি হয়ে যাচ্ছে। তারা কিন্তু আমাদেরকে শুনিয়েছিলেন যে একটা নতুন বন্দোবস্তের কথা,
কিন্তু দেখা গেল তারা পুরনো বন্দোবস্তকে আরও পোক্ত করতে চাচ্ছে। গত কয়েকদিন আপনি খেয়াল করেন, বিরোধী দল সাধারণত এগুলো বেশি করছে, খুব খেয়াল করবার মতো বিষয়। সুযোগ পেলে রাস্তাঘাটের কথা বলছে, ব্রিজ কালভার্টের কথা বলছে। 24-এর 5 আগস্টের আগ পর্যন্ত কিন্তু বিভিন্ন সভা সেমিনারে আমাদের সুশীল সমাজ থেকেও বারবার বলা হয়েছিল যে এমপিরা যেন এসব নিয়ে না থাকেন, তারা যেন স্থানীয় সরকারকে শক্তিশালী করার বিষয়ে সম্ভব হলে ভূমিকা রাখেন, অর্থাৎ যে স্থানীয় সরকার নিয়ে যেন তারা মাথা না ঘামান। কিন্তু এখনকার নমুনাতে মনে হচ্ছে যে তারা ওখানে দিকে ভালো নজর যাচ্ছে, তারা এলাকায় একটা অফিস চাচ্ছেন। এমনিতে বলেছেন ঢাকায় কোনো সরকারি প্লট নেবেন না, ফ্ল্যাট নেবেন না, এটাও শুনতে ভালো লেগেছিল, কিন্তু এখন আবার এলাকায় অফিস চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে ঢাকার যিনি চেয়েছেন তিনি অত্যন্ত যৌক্তিকে চেয়েছেন, এগুলো কাঙ্ক্ষিত ছিল না মোটেই। আর এখানে জামাতের বিষয়ে যে একটা রাজ্জাকি ভাই যেটা বলেছেন যে রেজিমেন্টাল দল, তারা সত্য। জামাতের মধ্যে গত মাস কয়েক ধরে বা নির্বাচনের আগ থেকে আমরা খেয়াল করেছি একটা জিনিস, যে শ্রেণীবদ্ধ রাজনীতিবিদ না হওয়ার একটা চেষ্টা। এবার কিন্তু পয়লা বৈশাখে ভালো রকমের একটা চেষ্টা করেছে, তারা শোভাযাত্রাও বের করেছে। কিন্তু দলটির একটি দুর্ভাগ্য আছে, যেহেতু দীর্ঘদিন তারা অন্যমুখী ছিল, এখন তারা শহীদ মিনারে গেলে প্রশ্ন তোলে যে এরা আসে কেন। এর আগ পর্যন্ত প্রশ্ন ছিল যে এরা আসে না কেন। স্মৃতিসৌধ গেলে, শহীদ মিনারে গেলে তখন প্রশ্ন ছিল যে তারা কেন অর্থাৎ আসে। এই যন্ত্রণা, এই গালমন্দ তাদেরকে শুনতে হবে যদি তারা সার্বজনীন হওয়ার চেষ্টা করে। আর যেহেতু মাত্র চেষ্টাটা সবে শুরু করেছে, এ ধরনের কিছু গালমন্দ তাদেরকে হজম করতে হবে, এবং যদি তারা নিয়মিত কাজ করে অবশ্যই তারা সফল হবে। কারণ বিভিন্ন সেক্টরে আমি জামাতের নেতাদেরকে যেটা খেয়াল করি, তারা যেভাবে ইসলামের কথাটা যত বারবার যেভাবে নির্বাচন আসলে বেশি করে বলেন বা ফরম্যাট চেঞ্জ করে বলেন, অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তারা কিন্তু জামাতে ইসলামীকে আবার ইসলামিক দল মানতে নারাজ। জামাতে নিয়ে ইদানিং কিন্তু খুব একটা আপত্তি করে না, যদিও নামের সাথে ইসলাম আছে, জামাতে ইসলাম। তো জামাত ওই বিতর্কে কম যাচ্ছে ইদানিং, যে তারা ইসলামী দল কিনা বা গেলে কতটুকু তারা ইসলাম। আর আমাদের এখানে ইসলামের ভাগ বিভাজনের তো শেষ নেই। আমাদের বাদ বাকি ইসলামিক দলগুলো এবং জামাত বসে এবার একটা আওয়াজ দিয়েছিল যে ধর্মীয় ভোটগুলো এক বক্সে যাবে, তাহলে হয়তো এবার তারা একটা ভিন্ন কিছু ঘটাতেও পারত, কিন্তু শেষ পর্যন্ত এক বক্সে তারা নিতে পারেনি। শেষ তক আবারও জামাতের বিরুদ্ধে কিন্তু কথাগুলো আসছে যে তাদের ইসলামের মধ্যে একটু ভেজাল আছে, অথবা তারা সুন্নি ইসলাম নয়, অথবা তারা ওহাবি, অথবা তারা কি একটা পন্থী যেন বলে, মৌদুদি পন্থী তাদেরকে বলা হয়। তো এই গোলমালগুলো জামাতকে সহ্য করতেই হবে, করে যেতেই হবে। তো এর মধ্য দিয়ে তো জামাত উইন একদম মন্দ করছে না, যেই পরিমাণ আসন পেয়েছে তো সেটাও তো অনেকের ধারণার বাইরে ছিল। যেখানে জামাত অভ্যস্ত 2 সিটে, 3 সিটে, সর্বোচ্চ 18 সিটে, আর মাঝে দিয়ে 10 সিটে। তো এর মধ্য দিয়েও জামাত কিন্তু রাজনীতিতে ফ্যাক্টর হয়েছে বিভিন্ন সময়, সেটা বিবেচনায় রাখতেই হবে। এখানে একটু প্রসঙ্গক্রমে বলা দরকার, জেনারেল এরশাদের পতনের একটা সূচনা কিন্তু জামাত করে দিয়েছিল আকস্মিকভাবে 86 সংসদে। 88 সালে এসে তারা আকস্মিকভাবে সংসদ থেকে পদত্যাগ করে বসলো 10টা আসন নিয়ে, যেটা আওয়ামী লীগকেও বিপদে ফেলে দিয়েছে। আওয়ামী লীগ চেষ্টা করলো যে তারাও পদত্যাগ করবে, ততক্ষণে এরশাদ সাহেব সংসদে বিলুপ্ত করে দিলেন। অর্থাৎ পদত্যাগের সুযোগটাও কিন্তু আওয়ামী লীগকে আর দেননি এরশাদ সাহেব। পরবর্তীতে এই জামাত কিন্তু আবারও ফ্যাক্টর হয়েছে, বিএনপির সাথে চলেছে, বিএনপির সাথে কর্মসূচি পালন করেছে। ঠিক একটা সময়ে গিয়ে আবার আওয়ামী লীগের সাথে তাদের কিন্তু একটা মিতালি হয়ে গেল। ওটার নাম ছিল লিয়াজু কমিটি। তারা তখন ঐক্য জোট ঘোষণা করেনি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, এবং সারা দেশ কিন্তু তারা তোলপাড় করে দিয়েছে। ওই সময় জামাত বরং আওয়ামী লীগের চেয়ে রাজপথে বিএনপির বিরুদ্ধে বেশি শক্তি নষ্ট করেছে, অথবা শক্তি ক্ষয় করেছে বলা চলে। ওই জামাত কিন্তু আবার একটা সময়ে বিএনপির সাথেই তাদের ঘর সংসার গড়ে উঠল। তারা জোটও করলো, নির্বাচনও করলো, সরকারেও গেল। আবার এই পর্যায়ে এসে বিএনপির সাথে তাদের একটা বিরোধ। এখন বিএনপি সম্পর্কে জামাতে ইসলাম যেসব কথা বলছে, আওয়ামী লীগ যদি মাঠে থাকতো ঠিক এই কথাগুলোই বলতো, মানে আওয়ামী লীগের কাজটা করে দিচ্ছে জামাতে ইসলাম। আবার জামাত সম্পর্কে বিএনপি যেসব কথাবার্তা বলছে বা গালমন্দ করছে, যে গুপ্ত গালি সহ নানান গালি দিচ্ছে, আওয়ামী লীগ মাঠে থাকলে হয়তো আওয়ামী লীগ এগুলোই দিত। এতে করে অর্থ কী দাঁড়াচ্ছে, যে আওয়ামী লীগ অত্যন্ত প্রাসঙ্গিক, বা আওয়ামী লীগ আছে মাঠে ময়দানে, বা তাদের কাজগুলো করে ফেলা হচ্ছে।
জি, আপনি অনেকগুলো কথা বলছেন। আপনি আপনার কথার সূত্র ধরেই বলছি যে আওয়ামী লীগ এই কথাগুলি বলতেন। আরেকটি কথা বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপিকে আসলে শেখ হাসিনার স্ট্রাকচার বা আওয়ামী লীগের যে শাসনামল ছিল সেই শাসনামলের স্ট্রাকচারে ফিরে যাচ্ছে কিনা। আমি রাজ্জাকি ভাইয়ের কাছে প্রশ্ন উত্তর চাই, যেটি বিরোধী দল থেকে বলা হচ্ছে। বিরোধী দল থেকে যদি বলা হয়ে থাকে যে বর্তমান সরকার মানে আওয়ামী স্ট্রাকচারে ফিরে যাচ্ছে কিনা, এটি তো প্রশ্ন। জি, প্রশ্ন হচ্ছে যে একটু প্রাসঙ্গিক একটা বিষয়ের পিছিয়ে একটু নিয়ে আসি, তাইলে বুঝবেন। এগুলার মানে হচ্ছে এই যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, একটা কথা আছে না। দেখুন, মেম্বার অফ পার্লামেন্ট যারা, তাদের কাজটা কি? সংবিধান মোতাবেক তাদের কাজ হইল রাষ্ট্রপতি নির্বাচন করবে, স্পিকার নির্বাচন করবে, ডেপুটি স্পিকার নির্বাচন করবে, হুইপ নির্বাচন করবে, বাজেট প্রণয়ন করবে, আইন প্রণয়ন করবে, সাব কমিটি তৈরি করবে, তারা বিভিন্ন বিষয়ে সুপারভাইজিং করবে, করার পর তার পরিপ্রেক্ষিতে কোনো আইন করতে হয় তাহলে সেটা আইনটা করবে। তাদের শুধু দক্ষতা ওইটুক দরকার যে আইন করার সময় যাতে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন না হয়, সেই মেধা ইনশাআল্লাহ তাআলা খুব কম লোকই রয়েছে। আমরা বহু আইন নিয়ম পাইছি সাংঘর্ষিক হয়ে যায়। তো বিষয়গুলো না, এইগুলো তাদের করার কথা। এইগুলো করলে তারা এমপি হোস্টেলে থাকবে কিংবা ঢাকায় ঘরবাড়ি ভাড়া করে থাকবে সেই হিসাবে। এখন আসেন, হাসনাত আবদুল্লাহরা গাড়ি চাইছে, কথাটা আসলে কিন্তু তারা যে গাড়িটা চাইছে তারা কিন্তু ওই ট্যাক্স ফ্রি গাড়ি চায় নাই, তারা চেয়েছে সরকারি গাড়ি। ডিসি সাহেবের গাড়ি চলে না, উপজেলা চেয়ারম্যান গাড়িতে চলে না, সেগুলোকে ট্যাক্স ফ্রি গাড়ি না, সেগুলো সরকারি গাড়ি, সেইটার কথা বলছে। আর যদি বলেন যে না ওই গাড়িই চাইছে, তর্কের খাতিরে ধরে নিলাম, ভুলটা করলো কি? রাজনীতিতে তো শেষ কথা বলতে কিছু নাই। গণভোট করেছিলেন, গণভোট মানলাম না, সংস্কার করার কথা বলছি, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছিলাম, করলাম না, এটাও রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। সুতরাং কেউ এগুলার দোষ ধরতে পারবেন না। দোষ যদি ধরেন তাহলে ছোট বইলা, ও ছোট তাই দোষ ধরলাম, নাহলে দোষটা কিসের? সকালে কথা বলেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই মানেটা কি? সকালে এক কথা বলবো, বিকাল আর এক কথা, পরশুদিন আর এক কথা, এবং সেটা বৈধ গত 55 বছর যাবৎ দেখছি। কাজে এই ইস্যু কোনো ইস্যুই না, গাড়ি চাইতেই পারে। কালকে যদি কয়ে যে ট্যাক্স ফ্রি গাড়ি দাও, সেটাও দিতে হবে। শেষ কথা বলতে কিছু নাই। এটা তো 55 বছর ধরে আমাদেরকে শিখাইছে, তো এটা দোষটা কিসের? এইবার আসেন পুরনো স্ট্রাকচারে মানে ফিরে যাচ্ছে কিনা। আরও একটু রেফারেন্স দিয়ে নেই গাড়ি প্রসঙ্গে। জি, আমেরিকার মতো দেশেও কিন্তু এমপিদের বিভিন্ন জায়গায় অফিস থাকে মুভ করার জন্য, সেই হিসাবে গাড়ি চাওয়াটা অযৌক্তিক কিছু না। কিন্তু জবাব দিলাম ওদের ওই কথাটার, যে শেষ কথা বলতে যখন কিছু নাই, সবার অধিকার আছে একই কায়দায় চলার। নিজের কথা ঠিক রাখেন আগে, তারপর অন্যেরটা ঠিক রাখতে বলবেন। এইবার আসেন, আপনি যদি লক্ষ্য করে দেখেন 15 থেকে 16 বছর আগে, অর্থাৎ গত 15-16 বছর যদি আমরা ধরি ওইভাবে, বাংলাদেশের টোটাল মিডিয়া ছিল কি পতিত সরকারের পক্ষে? মানে যে সরকারটা চলে গেছে তার পক্ষেই তো ছিল। তখন কিন্তু 15-16 বছর যাবৎ এই মিডিয়ায় আজকের যারা সরকার গঠন করছে তারা কোনো কাভারেজ পায় নাই, বরং 10 ট্রাক অস্ত্র কারা কারা আনছে নাম লিখে দিয়েছে পত্রিকা আগেই, বাবর, XYZ সব বিএনপির লোক। 21 আগস্ট গ্রেনেড হামলা হইলো, সবার আগে বেগম খালেদা এবং তারেক রহমান সাহেবের নাম চলে আসলো, অলরেডি করছে। পুলিশ রিপোর্ট হয় নাই, কিচ্ছু হয় নাই, পত্রিকায় ছাপে নাই, আমি তো বানাই বলতেছি না। রমনা বটমূলে কইছে এগুলাও সরকার করছে। মানে ক্ষমতাসীন সরকার কারা? তখন ছিল বিএনপি, তখন কিন্তু ক্ষমতায় ছাড়া। তারপরে এটা তার মানে কি? তার মানে হইল 15-16 বৎসর যাদের পক্ষে মিডিয়া ছিল, 15-16 বৎসর যাদের বিরুদ্ধে মিডিয়া ছিল, সেই মিডিয়া ঘুইরা যদি 15-16 বছর যাদের পক্ষে ছিল তাদের থেকে ঘুইরা এদের পক্ষে আসে, তাহলে ন্যাচারালি বুঝতে হবেই যে ওদের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো তারা অর্জন করতেছে। তাহলে আসবে কেন? পত্রিকা তো পত্রিকার জায়গায় আছে। পত্রিকা আগে লিখতো মুস্তফা কামাল সাহেবের পক্ষে, এখন পত্রিকা লেখে রাজ্জাকির পক্ষে। অর্থাৎ মুস্তফা কামাল সাহেবের যে গুণাগুণগুলো ছিল, মুস্তফা সাহেব পলাতক হয়ে গেছে, এখন সেই গুণগুলো রাজ্জাকি সাহেব যত ধারণ করবে পত্রিকা কভারেজ তত পাইতে থাকবে। ভেরি সিম্পল, এখানে তো বোঝার কিছু নাই। তা নাহলে যেই পত্রিকা যা লিখছে আপনারা সবাই জানেন, সেই পত্রিকা রিভার্স হয় কেমনে? আর ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখন কথা হলো পত্রিকা ঘুরলো না আমি ঘুরলাম, এইটা হলো কোশ্চেন। তা আমার কাছে মনে হয় যে পত্রিকার জায়গায় আছে। আমরা ঘুরে গেছি বিধায় ওনার জায়গায় আমি গেছি, তাই আমি আমার
কাভারেজটা পাচ্ছি। যদি এখান থেকে আমি আবার ঘুরে যাই, হ্যাঁ, তাহলে আবার কাভারেজটা ঘুরে যাবে। কারণ আমার কাছে মনে হয় না পত্রিকার কোনো আইডিওলজি চেঞ্জ হয়েছে যাদের কথা বলি। এই মিডিয়াও ঘুরে যেতে পারে কালকে সকালবেলা, কারণ এই মিডিয়াগুলো গত 15 বছর কে কোথায় ছিল, কে কী করছে, ভাই রেকর্ড আছে, তো রেকর্ড আছে, এটা তো নতুন কিছু না। আমরা মনে করি যে আজকাল অ্যাটাক করে কেমনে এক একজনরে। আপনি দেখেন এই যে সংবিধান ছুঁড়ে ফেলার কথা, সেটা নিয়ে কতজনে যারা পার্লামেন্টের বিষয়ে বলতেছে এই সংবিধানে রাখতে হবে, এর কোনো বিকল্প নাই, তারই ভিডিও দেখাচ্ছে, উনিই বলছিলেন সংবিধান ছুঁড়ে ফেলার কথা। আমি বেগম খালেদা জিয়া ছাড়া বলছি, উনি যা বলছেন তো বলছেনই, আরও লোক আছে। মিডিয়া সামনে আসতেছে, এটার মানে হচ্ছেই আপনি আমি যত চিন্তাই করি না কেন, আপনি সুটেড মুটেড যাই থাকেন না কেন, আপনি মেম্বার অফ পার্লামেন্ট থাকেন, মন্ত্রী থাকেন, ইউ বিলিভ ইট অর নট, দেশের সাধারণ মানুষও অ্যাকচুয়ালি বোঝে। আমরা মনে করি কি জানেন, এরা কিছু বোঝে না। আজকে থেকে 40 বছর পিছনে যদি যান, দেখবেন গ্রামে মাতবররা যে বিচার করতো, লেখাপড়া জানে না কিছু না, অনেক ন্যায় বিচার হইতো, কারণ বিবেক বোধটা ছিল। আপনি এখন ন্যায় বিচার করবেন কি? আপনার তো বিবেক বোধই নাই। আপনি সকালে এক কথা বিকেলে এক কথা বলতেছেন, তাহলে আপনি কিভাবে আশা করেন? সুতরাং আমি আবারও বলছি, এই যে এই মিডিয়ার জায়গায় মিডিয়া আছে, আমি তো বললাম মিডিয়ার জায়গায় মিডিয়া আছে। মিডিয়া তাহলে লোক পরিবর্তনে মিডিয়া একই গুণে আছে। মিডিয়ার কাজ হলো কি, আমি কখন কার প্রশংসা করব, আর প্রশংসা করতে হলে কী করতে হবে? মিডিয়ার আইডিওলজি আছে। এখন মিডিয়ার আইডিওলজি মোতাবেক যিনি কাজ করবেন, মিডিয়ার কভারেজ সে পাবে। এখন আসেন, লোড বেয়ারিং বিম আছে কতগুলো? একটা বিল্ডিংয়ে 60টা 70টা বিম থাকে, কিন্তু এর ভিতরে লোড নেয় 15-20টায়, বাকিগুলা এক্সটেনশন করবেন, রুম বাড়াবেন, এই জন্য দরকার, কিন্তু লোড বেয়ারিং বিম 12-14টা। এই যে মিডিয়া জগৎ বলতেছি, মিডিয়া জগৎ আপনি আমার চেয়ে ভালো জানেন, লোড বেয়ারিং মিডিয়া কিন্তু সব না, 2-4টা। কোনো মিডিয়া আছে যে ইটসেলফ এ প্রতিষ্ঠান, ওখান থেকে সিদ্ধান্ত আসে। আমরা যেমন ভিতরে ঘটনা পাইছি 111-এর, এই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে 111 ইস্যুতে ধরে নাই, ধরছে মানব পাচার আইন টেন ইত্যাদিতে, কিন্তু তারপরে বেরোয় এসছে 111-এর কাহিনী। সেখানে 2টা পত্রিকার নামও বলছে, সেই পত্রিকার নাম না বললে এইভাবে আসছে, 2টা পত্রিকার সম্পাদকের কথা আসছে। আমার কাছে মনে হয় দেশবাসী সবাই গেস করতে পারতেছে, বাট আছে তো, তাদের মতোই আছে। জেনারেল ইজ ইন কাস্টোডি, বাট দ্য পেপার অথরিটি ইজ নট ইন দ্য কাস্টোডি। ইট ডাজ নট মিন যে আমি বলতেছি তাদেরকে নেন কাস্টোডিতে, নো। আমি কিন্তু অলওয়েজ ডিবেট করি, আমি আসল জিনিসটা তোলার চেষ্টা করি। আমি আপনারে জেলে নিবে, ওনারে জেলে নিবে, না কারে জেলে নিবে, এজন্য আমি এখানে বসি না। আমি চিত্রটা দিতে চাচ্ছি যে ইনফ্যাক্ট হয় কি। কাজেই মিডিয়া যেহেতু যাদের 16 বছর যাদের বিরোধিতা করছে, কোনো রিপোর্ট তদন্ত হওয়ার আগেই যখন তাদের বিরুদ্ধে লিখছে, সেই মিডিয়া যখন ঘুরে গেছে, সেই মিডিয়া নিজে জানে না তখন লিখতো কি? সেই মিডিয়া তো জানে। আপনি কি চিন্তা করেন কেউ না জানুক? একটা কথা আছে, কয় ডুব দিয়ে খাই পানি, আল্লাহ জানে আর আমি জানি। তো যে পত্রিকা তখন কেন লিখতো আর এখন কেন প্রশংসা করে, সেটা পত্রিকা জানে। এক, আর যার বিরোধিতা করছিল পত্রিকা 16 বছর, তার পক্ষে কেন লিখতেছে সেটাও সে জানে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে কেন। তো এই যে বক্তব্যটা যে তুলছে যে আওয়ামী লীগের স্ট্রাকচারে গেছে কিনা, আপনি এটা দিয়ে বুঝে নেন যে আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করেছিল, যে মিডিয়াগুলো, সেই মিডিয়া যাদের বিরোধিতা ছিল, সেই মিডিয়াগুলো তাদের পক্ষপাতিত্ব কেন করছে? তারা কি তাদের নীতি পাল্টাইছে, নাকি আমি আমার নীতি পাল্টাইছি? ইটস এ কোশ্চেন মার্ক থাকলো জনতার জন্য। জি, প্রশ্ন একটি ছুড়ে দিয়েছেন জনতার উদ্দেশ্যে। আমি শেষের দিকে চলে এসেছি, আমি একটু অন্য দিকে যেতে চাই। গণপরিবহন কমে গেছে, এর মধ্যে ভাড়া সরকার বলছে বাড়ানো হবে, কিন্তু আমরা দেখছি যারা গণপরিবহনে যাতায়াত করি, ভাড়া এর মধ্যেই বেড়ে গেছে। শুধু গণপরিবহন না, আমরা ভোজ্য তেলের ক্ষেত্রেও সেটি দেখেছি যে সরকারের আগেই তারা দাম বাড়িয়ে রেখেছে। মুস্তফা কামাল ভাই, জ্বালানি তেল তো মূলত এখানে প্রাসঙ্গিক। জ্বালানি তেল এমন একটা বিষয়, সরকারিভাবে কখনোই বলা হয় না যে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এবার যে বাড়ানো হয়েছে এটাও বলছে না, সরকারি ভাষা আছে একটা, বলা হয় সমন্বয় করা হয়েছে। আর আমরা যারা ভুক্তভোগী অথবা ক্রেতা, তারা বুঝে যে বাড়ানো হয়েছে। এই গেল একদিক। আরেক দিক হচ্ছে জ্বালানি তেল এমনই একটা উপাদান, এটা যেমন রাজনীতির বিষয়, অর্থনীতির বিষয়, কূটনীতির বিষয়।
সমন্বয় করাটা একটু যদি বোঝাতেন, আমি একটু- সরকারি ভাষার সমন্বয়, মানে এটা কি? তারা এই ভাষাটাই বলতে চায়। বাড়ানো না, না, সমন্বয়। সমন্বয়। এই সমন্বয়টা কিভাবে হয় একটু যদি খোলাসা করতেন। সোজা বাংলা কথা, তারা দাম বাড়ায় আর বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে এটা নিয়ে একটু বসে। একটা সময় পর্যন্ত ছিল শুনানি, একটা পর্ব ছিল যে সব পণ্যের দাম বাড়াতে গেলে একটু শুনানির ব্যবস্থা থাকতো, সেটাও এখন আর নেই। তো তারপরও সরকার জ্বালানি তেলের বিষয়ে অত্যন্ত চেষ্টা করেছে, যদি না যতক্ষণ পর্যন্ত না বাড়ানো যায়, বলা হয়েছে যে বাধ্য হয়ে বাড়াতে বাধ্য হয়েছে। হয়ে তারপরও সরকার ভর্তুকি দিতে হবে, এটা সত্য। কিন্তু দ্বিতীয় বাক্যটা নিয়ে গোলমাল হচ্ছে, যে যেটা আপনার কাছে কেউ জানতে চায় নাই, অথবা আপনি নিজেও জানেন, সেটা সবাই জানে, যে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও অন্য অন্য কিছুর এতে অন্য কিছুর দাম বাড়বে না। আপনার এই পণ্ডিতটুকু দরকার ছিল না, এটা সবাই জানে। যেই মাত্র জ্বালানি তেলের দাম বাড়ে বা বাড়বে বলে শোনা যায়, যথারীতি সব কিছুর দাম বেড়ে যায়। আমরা সরকারের পক্ষ থেকে সেই বক্তব্য জি, পেয়েছি। তো দরকার ছিল না এই বাড়তি কথাটুকু বলার। গণপরিবহন বলতে আমরা সচরাচর বুঝি বাস সহ যেগুলোতে আমরা একটু বেশি চলাচল করি, ওখানে বড় এক ফ্যাক্টর হচ্ছে ট্রাক, পণ্য পরিবহন যারা করে। জি। তারা কিন্তু ভাড়া বাড়িয়ে দিয়েছে আজকে 7-8 মাস হয়ে গেছে, নির্বাচনেরও আগে। জি। ওটার জন্য কারো কোনো ঘোষণা লাগে না, কোনো শুনানি লাগে না, সেটা জানে শুধু যারা মাল ক্যারি করে তারা ভালো করে জানে, আর যারা এ মালামাল পরিবহনে সম্পৃক্ত তারা জানেন। তো আমাদের এখানকার বাস্তবতা হচ্ছে এরকম, পরিবহন ভাড়া বাড়লো, পণ্যের দাম বাড়লো, তো আবার মানুষ একটু বাড়তি দিয়েও কিন্তু স্বস্তি চায় কখনো কখনো, কিন্তু মানুষের ভাগ্যে সেটা জোটে না। আপনি দেখেছেন তেলের দাম বাড়ানোর পরে যদি সবার জন্য তেলটা অ্যাভেলেবল হতো বা অন্তত কষ্ট একটু কমতো, তাতেও মানুষ কিন্তু এত ক্ষুব্ধ হতো না। একদিকে বাড়িয়েও ফেললেন, আবার বলছেন না পর্যাপ্ত আছে, আবার বলছেন কৃত্রিম সংকট আছে, অর্থাৎ কথার ক্ষেত্রগুলো এত বিস্তৃত হয়ে যাচ্ছে, এতে করে আপনি কৃত্রিম সংকট কারা তৈরি করছে ওই দিকেও অ্যাটেনশন দিতে পারছেন না, অথবা কত পর্যাপ্ত আছে সেটাও বলতে পারছেন না। কিন্তু পর্যাপ্ত যে আছে সেটা তো আমরা টের পাচ্ছি, নাহলে সেলুনের দোকানে যাবে কেন? এই গেল একদিক। দ্বিতীয় দিক, আর তেলের এমনই উছিলা হয়, এটা তেলের উছিলায় আপনার লাল শাক, লাউ, বেগুন সব কিছুর দাম বাড়বে। যে অর্থনীতির কিচ্ছু বোঝে না সেও কিন্তু একটা ব্যাখ্যা দিয়ে দিবে যে তেলের দাম বেড়েছে, তো এই জন্য বেগুনের দামও বেড়েছে, অথবা হরমুজের এই অবস্থা, তো এই জন্য আমাদের তরমুজের মার্কেটের এই অবস্থা। তার একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দেয়, যার আসলে সে তরমুজ শুধুই বিক্রি করে, তরমুজের সঙ্গে উৎপাদনও হরমুজ করে না। চলে আসছে। হ্যাঁ, নিয়ে আসে টেনে, আপনি কিচ্ছু বলতে পারবেন না তাদেরকে, এটা এক অরাজকতা। তো একটা আকাঙ্ক্ষা ছিল, প্রত্যাশা ছিল যে এগুলো চলেছে দীর্ঘদিন। নতুন এই সরকার একদিকে এসেছে একটা অর্থনৈতিক দুরবস্থার মধ্যে, একদম কঠিন একটা সময়ে, এখানে এখন এসে যোগ হলো জ্বালানি তেল। সেই সাথে আবার দেখেন কাকতালীয়ভাবে বা সময়ের দুর্ঘটনা, যেটা হামের জি। যে হানা দিল, তার উপর কি কঠিন এক সময় কৃষি সেক্টরের জন্য, সেচের মৌসুম, জি। ফসল তোলার মৌসুম, এই সময় বিদ্যুৎ নাই। ঢাকার বাইরে কোনো কোথাও কোথাও 7-8-9 ঘন্টাও বিদ্যুৎ না, আরো থাকছে না। বেশি আমরা খবরে গড়ে দেখছি। 7-8 ঘন্টা দাঁড়াচ্ছে, কোথাও কোথাও 12 10-11 ঘন্টা ঘন্টা হচ্ছে, 11 ঘন্টা, 12 ঘন্টাও কোথাও কোথাও। এই অবস্থাটার একটা অবসান খুবই জরুরি। জি। অবশ্যই নিশ্চয়ই সরকার হয়তো সে বিষয়টি নিয়ে চেষ্টা করছেন, আমরা হয়তো সেটি আগামী দিনে দেখতে পাবো। আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।